Welcome students, welcome to another video lecture of Bionest Learning. আমরা গতকাল 11 এর যে বিভিন্ন অধ্যায়গুলো ছিল, চ্যাপ্টারগুলো ছিল, সেই চ্যাপ্টারের আমরা ডিভিশনগুলো দেখেছি। সেই চ্যাপ্টারে আমরা কত কোশ্চেন আসে, কীরকম কোশ্চেন আসে সেগুলো আমরা দেখেছি। আজকে আমরা সরাসরি 11 এর চ্যাপ্টারগুলি পড়া শুরু করব। তাহলে 11 এ আমরা টোটাল 5টা চ্যাপ্টার দেখেছিলাম। এই 5টা চ্যাপ্টারের মধ্যে প্রথম চ্যাপ্টারটা ছিল ডাইভার্সিটি অফ দ্য লিভিং বডি, এর বাংলা আমরা করেছিলাম জীবন ও তাহলে আমরা আজকে এই চ্যাপ্টারটা শুরু করছি। প্রথমে আমাদের জানতে হবে যে লাইফ বা জীবন আর সায়েন্স মানে বিজ্ঞান, এই দুটোকে যদি আমরা জুড়ে দিই তাহলেই আমাদের হয় লাইফ সায়েন্স। তাহলে আমরা বলতে পারি সায়েন্স অফ লাইফ ইজ লাইফ সায়েন্স। তার মানে জীবন ও তার প্রগতি ও কার্যাবলী বিজ্ঞানের যে শাখায় ব্যাখ্যা করা হয় তাকে বলে জীবন বিজ্ঞান। তার মানে জীবন ও তার প্রগতি ও কার্যাবলী মানে লাইফের যে বিভিন্ন ধরনের চেঞ্জেস আছে বা লাইফের যে বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক ফিচার বা চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আছে সেইগুলি, এবং লাইফের যে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়, অর্থাৎ একটা ছোট্ট অর্গানিজম থেকে যে একটা বড় অর্গানিজম তৈরি হচ্ছে, একটা শিশু থেকে সে ক্রমশ পরিবর্তিত হয়ে একটি অ্যাডাল্ট বা পরিণত জীবে পরিণত হচ্ছে বা পরিণত উদ্ভিদে পরিণত হচ্ছে, এইটা বিজ্ঞানের যে শাখায় আমরা এর ব্যাখ্যা করি বা এর কার্যকারণগুলো মানে অনুসন্ধান করি বা করার চেষ্টা করি, তাকে আমরা বলি জীবন বিজ্ঞান। তার মানে সায়েন্স অফ লাইফ ইজ লাইফ সায়েন্স। তাহলে আমাদের এই যে লাইফ সায়েন্স বা বায়োলজিক্যাল সায়েন্স, এই বিজ্ঞানের এই শাখায় কি দেখতে পাই বা এই বিজ্ঞানের এই শাখা আমাদেরকে কি দেখায়? এগুলো দেখায় যে ক্যারেক্টার অফ লিভিং অর্গানিজম, তার মানে জীবিত বস্তুর বৈশিষ্ট্য, এটা হলো একটা। তার মানে একটি জীবিত বস্তুর এমন কিছু বৈশিষ্ট্য থাকবে যে বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে আমরা তাকে জীবিত করব। 2 নম্বর হচ্ছে কি, মানে চেঞ্জেস অকার উইদিন দ্য লিভিং অর্গানিজম ইন চেঞ্জিং পরিবর্তিত পরিবেশের সাথে জীবিত বস্তুর পরিবর্তিত পরিবেশের সাথে জীবিত বস্তুর পরিবর্তন। এই যে দুটো আমি জিনিস লিখলাম, একটা হচ্ছে জীবিত বস্তুর বৈশিষ্ট্য
আরেকটা হচ্ছে পরিবর্তিত পরিবেশের সাথে জীবিত বস্তুর পরিবর্তন, দ্যাট ইজ ক্যারেক্টার্স অফ লিভিং অর্গানিজম অ্যান্ড চেঞ্জেস অকার উইদিন দ্য লিভিং অর্গানিজম ইন চেঞ্জিং এনভায়রনমেন্ট। এই যে দুটো পার্টিকুলার বৈশিষ্ট্য বা এই যে দুটো পার্টিকুলার ক্যারেক্টার আমরা দেখলাম, যেটা নাকি আমাদের একটা লিভিং অর্গানিজমের মধ্যে আমরা দেখতে পাবো, সেই দুটো কিন্তু সবথেকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দুটি বস্তু। এই দুটো জিনিসই কিন্তু বা এই দুটো চারিত্রিক বৈশিষ্ট্যই কিন্তু একটি জীবিত বস্তু থেকে একটি জড় বস্তুকে আলাদা করে। অনেক ক্ষেত্রে অনেক জড় বস্তুকেই আমরা দেখি যারা পরিবর্তিত পরিবেশের সাথে পরিবর্তিত হয়, কিন্তু সেই পরিবর্তনটা তাদের আভ্যন্তরীণ পরিবর্তন না, সেই পরিবর্তনটা তাদের বাহ্যিক পরিবর্তন। কিন্তু একটি প্রাণী যে পরিবর্তিত পরিবেশের সাথে নিজে পরিবর্তন হয়, এটা কিন্তু তার একটা আভ্যন্তরীণ বৈশিষ্ট্য। তাহলে আমরা বলতে পারি যে জীব এবং জড়র মধ্যে যদি একই বৈশিষ্ট্যের প্রভাব দেখি, মানে একটাই বৈশিষ্ট্য আমি জীবের মধ্যেও দেখছি, জড়র মধ্যেও দেখছি, তাহলে আমাদের বুঝতে হবে যে ওই বৈশিষ্ট্যটা জীবের ক্ষেত্রে আভ্যন্তরীণ বৈশিষ্ট্য, নিজের থেকে হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য, স্বতঃপ্রণোদিত বৈশিষ্ট্য, কিন্তু জড় বস্তুর ক্ষেত্রে সেটা স্বতঃপ্রণোদিত বৈশিষ্ট্য নয়। উদাহরণস্বরূপ আমরা একটা জিনিস বলতে পারি, যেমন যদি আমরা ধরে নিই যে এক্স একটা লিভিং বস্তু, অর্থাৎ কিনা যে জীবিত বস্তু হচ্ছে এক্স, আর স্মল এ এটা হচ্ছে একটা জড় বস্তু। এখন পরিবেশের যদি পরিবর্তন আমি ধরি, হিটিং, এটা যদি আমি পরিবেশের পরিবর্তন ধরি, তাহলে পরে এই পরিবর্তিত পরিবেশে এই দুটো জীবই নিজেকে পরিবর্তন করবে। কীরকম করবে না, এক্স এর বডি টেম্পারেচার থাকবে, এর বডি টেম্পারেচার থাকবে, এই যে বডি টেম্পারেচার থাকবে, এই বডি টেম্পারেচারটা হিটিংয়ের ফলে ইনক্রিজ করবে। সেইটাকে মেনটেন করার জন্য বা সেই ইনক্রিজ টেম্পারেচারটাকে নামানোর জন্য আমরা এর মধ্যে কিছু চেঞ্জেস দিই। কি চেঞ্জেস দেখবো? ফর এক্সাম্পল আমি বলতে পারি সোয়েটিং, ঘাম হবে। এর ক্ষেত্রে আমরা দেখলাম হিটিংয়ের ফলে এটা হিটেড হলো, রেড হট হয়ে গেল, যেই আমি যতক্ষণ আমি হিট দেবো ততক্ষণ এটা কিন্তু হিট নিতে থাকবে। যেই আমি হিটিং বন্ধ করে দেবো, এটা সঙ্গে সঙ্গে কুলড আপ হয়ে যাবে। আমি যদি এটাকে বাস্তব ক্ষেত্রে উদাহরণ বলি, আমরা রাস্তায় বেরিয়েছি, আমাদের প্রচণ্ড গরম লাগছে, ঘাম হচ্ছে, এর মতো অবস্থায় যদি আমাদের বগলের থার্মোমিটার যে টেম্পারেচার মাপা হয়, আমাদের টেম্পারেচারটা কখনোই নর্মালের থেকে বেশি যাবে না, সেটা বড়জোর 98 থেকে 99 ডিগ্রি ফারেনহাইটের মধ্যেই থাকবে। কিন্তু একটা কেটলিকে যদি আমি কনস্ট্যান্ট হিট টেম্পারেচার দিয়ে যাই, আমি দেখবো তার টেম্পারেচার 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি থেকে 50 ডিগ্রি থেকে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি, তার মানে ইনক্রিজিং টেম্পারেচার দেখতে পাবো। এটা কতক্ষণ অবধি টেম্পারেচারটা ইনক্রিজ হবে? যতক্ষণ পর্যন্ত আমি হিট দেওয়াটা বন্ধ করছি। তাহলে এই যে দুটো পরিবর্তন আমি দেখলাম, দুটো একদম চাক্ষুষ পরিবর্তন আমি দেখলাম। আমি একটা সাইকেল নিয়ে যাচ্ছি, সাইকেলটাকে আমি রোদ্দুরে রেখে দিয়ে ভেতরে গেছি, এবার দেখা যাচ্ছে সাইকেলের সিটটা গরম হয়ে গেছে। আমরা কি করি? সাইকেলের সিটের উপরে জল দিই, এই হিটে জলটা ইভাপোরেট করে যায়, তার ফলে ওই জায়গাটা ঠান্ডা হয়। কিন্তু আমি নিজে রোদ্দুরে যাচ্ছি এবং আমার প্রচণ্ড গরম লাগছে, আমার খুব ঘাম হচ্ছে, আমি বগলের তলায় থার্মোমিটার দিয়ে আমার টেম্পারেচারটা কখনোই নর্মালের থেকে বেশি পাচ্ছি না, তার মানে আমার মধ্যে টেম্পারেচার বাড়ছে না। তাহলে কোনো একটা জায়গায় এই যে তাপমাত্রার ব্যাপারটা থাকে, এই তাপমাত্রার ব্যাপারটা অটো কুলিং সিস্টেমে কুলড হচ্ছে, কিন্তু জড় বস্তুর ক্ষেত্রে তা হচ্ছে না। এই যে দুটো পরিবর্তন, এই দুটো পরিবর্তনকে যদি আমি ব্যাখ্যা করতে যাই, তাহলে এর মধ্যে পরিবর্তনটা ব্যাখ্যা করার জন্য যে বস্তুটা বা যে বিজ্ঞানের যে শাখার দরকার পড়ে, তাকে আমরা বলি ফিজিক্যাল সায়েন্স। আর এক্স এর মধ্যে পরিবর্তন যেটা দিয়ে ব্যাখ্যা করি, তাকে আমরা বলি লাইফ সায়েন্স। এই লাইফ সায়েন্স মানে লাইফের কিছু বৈশিষ্ট্য আছে, তার মানে এবার আমাদের জানতে হবে যে জীবিত বস্তু আমরা কাদেরকে বলব, হুইচ ইজ দ্য মেন ক্যারেক্টারিস্টিক ফিচার
or unique characteristic feature of a living organism। তাহলে একটি জীবিত বস্তুর কতগুলো নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য থাকে বা নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য থাকে। এই নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য বা ইউনিক ক্যারেক্টার ফিচার যেটা থাকবে সেটা ডেফিনেটলি এটা প্রমাণ করে যে ওটা একটা লিভিং অর্গানিজম। তাহলে সেটা কি? তাহলে এই যে চারিত্রিক বৈশিষ্ট্যটা আছে, এই চারিত্রিক বৈশিষ্ট্যের দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। এক নম্বর, আমি যে চারিত্রিক বৈশিষ্ট্যটাকেই তার নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য বা তার ইউনিক ক্যারেক্টার বলবো, সেটা যেন প্রত্যেকটি লিভিং অর্গানিজমের মধ্যে দেখা যায়, কোনো এক্সেপশনাল কেস নেই, কোনো কিছু নেই, সব জায়গাতেই, অর্থাৎ তার কোনো ব্যতিক্রম যেন না থাকে। দু নম্বর, তার এই যে বৈশিষ্ট্যটা রয়েছে এটা কেবলমাত্র তার মধ্যেই আমি দেখতে পাবো, কোনো বাহ্যিকভাবে বা কোনো অন্যরকমভাবে এটা কিন্তু আমি কখনোই কোনো জড়বস্তু বা নন লিভিং মেটেরিয়ালের মধ্যে দেখতে পাবো। এই যে দুটি ক্রাইটেরিয়া রয়েছে বা এই যে দুটি বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্য দুটোকে ফুলফিল করবে যে ক্যারেক্টারিস্টিক ফিচার বা যে চারিত্রিক বৈশিষ্ট্য, তাকেই আমরা বলবো ইউনিক ক্যারেক্টারিস্টিক ফিচার অফ লাইফ, জীবনের বিশেষ বা কতগুলি নিজস্ব বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতেই কিন্তু আমরা জীবিত বস্তুর সংজ্ঞা দেব। আমরা একটু দেখে নিই। তাহলে আমরা প্রথমে কি দেখব না, আমরা দেখব যে ইউনিক ফিচার্স অফ লাইফ। তোমরা আমাকে জিজ্ঞাসা করতেই পারো যে স্যার আপনি প্রথমে কেন ইউনিক ফিচারটা বললেন, আপনি প্রথমে কেন বললেন না যে জীবিত বস্তু কাকে বলবো, ডেফিনেশন দিলেন। আমরা দেখছি ইউনিক ফিচার্স অফ লাইফ, বা যেটাকে আমরা বলতে পারি জীবনের নিজস্ব বৈশিষ্ট্য। এই যে জীবনের নিজস্ব বৈশিষ্ট্য বা ইউনিক ফিচার্স, এটা কিন্তু সর্বতোভাবে প্রমাণ করে সেই সমস্ত বৈশিষ্ট্যকে যে বৈশিষ্ট্য দিয়ে কেবলমাত্র আমরা একটা জীবিত বস্তুকে নির্দেশ করতে পারি। তাহলে দিস ক্যারেক্টারিস্টিক ফিচার্স ক্লিয়ারলি ইন্ডিকেট এ লিভিং অর্গানিজম, একটা জীবিত বস্তুকে একমাত্র নির্দেশ করে। এই যে বৈশিষ্ট্যগুলি আছে, এই বৈশিষ্ট্যগুলি সততভাবে স্বাধীন, দ্যাট মিনস দে আর ইউনিক। কখনোই একটা বৈশিষ্ট্যের উপরে আরেকটা বৈশিষ্ট্য ওভারল্যাপ করবে না, এবং এই বৈশিষ্ট্যগুলি কখনোই আমরা নন লিভিং বা ডেড অর্গানিজমের মধ্যে দেখতে পাবো না। তাহলে আমরা বলতে পারি এই ইউনিক ফিচার্স বা যে নিজস্ব বৈশিষ্ট্যগুলি আছে, এই নিজস্ব বৈশিষ্ট্যগুলোই কিন্তু উদ্ভিদ বা প্রাণীকে একটি জড় বা কোনো জীবিত বস্তুকে একটি জড় বস্তু থেকে পার্থক্য করে। আমরা বৈশিষ্ট্যগুলো পরপর দেখব। তার মধ্যে মানে জীবিত বস্তুর মধ্যে আমরা অনেক ধরনের বৈশিষ্ট্য দেখতে পাই। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা আগে দেখে তার মধ্যে থেকে কোনটা ইউনিক ফিচার বা কোনটা নিজস্ব বৈশিষ্ট্য সেটাকে আমরা শনাক্তকরণ করে আমরা কেন সেটাকে নিজস্ব বৈশিষ্ট্য বলছি সেগুলো দেখি। আমরা প্রথম যে বৈশিষ্ট্য কোনো একটি জীবিত বস্তুর মধ্যে দেখি, যে বৈশিষ্ট্যগুলোকে মানে অ্যাট এ গ্লান্স দেখে বা একবারে দেখে আমি জীবিত বস্তুর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দেখি, তার মধ্যে প্রথম হচ্ছে গ্রোথ, বা যেটাকে আমরা বলি বৃদ্ধি। আমরা উদ্ভিদ বা প্রাণীর মধ্যে দেখি যে সাধারণত ইম্যাচিওর, বা যেটাকে আমরা বলছি অপরিণত জীব থেকে ক্রমশ বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে সে ম্যাচিওর বা পরিণত জীবে পরিণত হয়। এই যে ইম্যাচিওর থেকে ম্যাচিওরে পরিবর্তিত হওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতির মধ্যে অনেকগুলো জিনিস আমরা বা অনেকগুলি ঘটনা আমরা ঘটতে দেখি। যেমন তার দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তার প্রস্থ বৃদ্ধি পায়, তার ওজন বৃদ্ধি পায়, তার বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ থাকে সেগুলো বৃদ্ধি পায়, তার আভ্যন্তরীণ
বৃদ্ধি পাবে। আভ্যন্তরীণ বৃদ্ধি মানে ইন্টারনাল বিভিন্ন জিনিস, মানে সেলুলার কন্ট্যাক্ট বাড়ছে বা সেলের পরিমাণ বাড়ছে, কোনো একটা জায়গায় একটা সেল ছিল সেখানে 5টা সেল হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই প্রত্যেকটি ঘটনা আমরা এই ইম্যাচিওর থেকে ম্যাচিওর অর্গানিজমে ট্রান্সফার হতে গিয়ে দেখি। এটাকেই আমরা বলি গ্রোথ বা বৃদ্ধি। এখন এই বৃদ্ধির ক্ষেত্রে প্রথমত আমাদের যেটা মনে পড়ে সেটা হচ্ছে কি দৈর্ঘ্য বৃদ্ধি। এবার আমি যদি একদম শুরুতে চলে যাই, কীরকম দেখে নিই আমরা সেটা। এটা তোমরা প্রত্যেকেই পড়েছো ক্লাস 10-এ এবং ক্লাস 9-এ। সেটা হচ্ছে একটি মাত্র জাইগোট, তার মানে দুটি গ্যামেট, এই দুটি গ্যামেট ফিউজ করে আমার একটি জাইগোট তৈরি করেছে। এই জাইগোট থেকে যখন একটি কি বলবো অর্গানিজম তৈরি হচ্ছে, তখন এই জাইগোট সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে প্রচুর। জাইগোট তো একটি কোষ, এই কোষটি সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে এবং সেই কোষগুলি বিভিন্নভাবে, অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত কোষগুলি বিভিন্নভাবে বিভিন্ন দিকে ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে, হয়তো আলটিমেটলি একটা অর্গানিজম তৈরি করছে। তার মানে এক্স্যাক্টলি কী হবে, এখান থেকে আমরা মাল্টিপল সেল স্ট্রাকচার দেখতে পাবো। এরকম জাইগোট ডিভিশন করে রিডিভিশন করে এরকমভাবে একটা অনেকগুলো সেল স্ট্রাকচার তৈরি করবে। পরবর্তীকালে আমরা এই সেলের বিভিন্ন, মানে এই গ্রুপ অফ সেল বা এই বাঞ্চ অফ সেলের বিভিন্ন অংশের বিভিন্ন রকম কার্যপদ্ধতি অনুযায়ী আমরা একটা জীব তৈরি হতে দেখব বা একটা অর্গানিজম তৈরি হতে দেখব। তাহলে পরে আমরা বলতে পারি জাইগোট কোষ বিভাজন বা সেল ডিভিশনের মাধ্যমে অনেকগুলি সংখ্যাই হলো এবং তারপরে সেল ডিফারেন্সিয়েশনের মাধ্যমে সে একটি জীবে পরিণত হলো। সে উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, যাই হতে পারে। কিন্তু এই যে ফিচারটা আমি দেখলাম, এই ফিচারটা কেবলমাত্র বহুকোষী জীবের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, আম গাছের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে প্রযোজ্য। এটা কখনোই একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তার মানে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হবে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটি ব্যাকটেরিয়াল কোষ, সেটি ডিভিশন হয়ে দুটি ব্যাকটেরিয়া কোষ করবে, সেখান থেকে আরও দুটি হবে, এখান থেকেও আরও দুটি হবে, এরকম করে করে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পাবে। তার মানে ব্যাকটেরিয়া কোষ, এককোষী জীবটি এককোষী জীবই থাকবে, তার খালি সংখ্যা বৃদ্ধি হচ্ছে বা তার পরিমাণ বৃদ্ধি হচ্ছে। আর এখানে যেহেতু একটি বহুকোষী জীব একটি মাত্র কোষ থেকে সৃষ্টি হয়, তার মানে সেই কোষটি বিভিন্নভাবে ডিভিশন, রিডিভিশন, বিভাজন, পুনর্বিভাজন করে অনেকগুলি কোষের একটি অংশ তৈরি করবে, যেটাকে আমরা বাঞ্চ অফ সেল, আঙুরের থোকার মতন বিভিন্ন ধরনের কোষ তৈরি করবে। সেই কোষের সমষ্টিগুলির বিভাগ হবে, যেগুলিকে আমরা বলি ডিফারেন্সিয়েশন। কি হিসেবে বিভাগ হবে না, এই ডিফারেন্সিয়েটেড পার্টগুলি থেকে কি কি তৈরি হবে, কোনগুলি থেকে হাত, কোনগুলি থেকে মাথা, মাথার আবার কোনগুলি থেকে ব্রেন, এই যে জিনিসগুলি আমরা এখানে এই বাঞ্চ অফ সেল বা এই কোষগুচ্ছের মধ্যে দেখতে পাবো। তাহলে এই কোষগুচ্ছের ডিফারেন্সিয়েশনের ফলে আলটিমেটলি আমরা একটা ইম্যাচিওর বা অপরিণত জীব সৃষ্টি হতে দেখব, যেটা পরবর্তীকালে এই জাতীয় বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে সে একটি ম্যাচিওর বা পরিণত জীবে পরিণত হবে। তার মানে একটি বহুকোষী জীবের মধ্যে আমরা প্রথমে দেখতে পাই যে একটি কোষ থেকে গ্রুপ অফ সেল তৈরি হলো বা বাঞ্চ অফ সেল তৈরি হলো, সেখান থেকে ডিফারেন্সিয়েশনের ফলে সে একটা ইম্যাচিওর জীব তৈরি হলো। এই ইম্যাচিওর জীব আরও বৃদ্ধি, তার দৈর্ঘ্যে বৃদ্ধি, প্রস্থে বৃদ্ধি, ওজনে বৃদ্ধি, অঙ্গে বৃদ্ধি, আভ্যন্তরীণ বৃদ্ধি, এরকম বিভিন্ন ধরনের ইন্টারনাল ডেভেলপমেন্ট, অর্গান ডেভেলপমেন্ট, এরকম বিভিন্নভাবে সে একটা ম্যাচিওর বা পরিণত জীব, উদ্ভিদ বা প্রাণীতে পরিণত হয়। তাহলে এই যে বৈশিষ্ট্য বা এই যে ফিচার ছিল, এটা কিন্তু একটা জীবের নিজস্ব বৈশিষ্ট্য, কিন্তু এটা তার ইউনিক ফিচার, নিজস্ব বৈশিষ্ট্য, এটা তার সেলফ ক্যারেক্টারিস্টিক ফিচার, বাট ইট ইজ নট দেয়ার ইউনিক ক্যারেক্টারিস্টিক ফিচার। তার মানে জীবিত বস্তুর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে আমরা এই বৃদ্ধিকে ফেলতে পারি না। কারণ দেখে দিচ্ছি, এই ব্যাকটেরিয়া কি একটি কোষ, সেটি ডিভিশন এর মাধ্যমে দুটি কোষে পরিণত হয়। এই দুটি থেকে আরো দুটি, সেখান থেকে আরো দুটি, এরকম করে আমরা ব্যাকটেরিয়ার কোষের সংখ্যা বৃদ্ধি হতে দেখি। তার মানে আমরা বলতে পারি
যে এককোষী জীবের ক্ষেত্রে বৃদ্ধি শুধুমাত্র ডিভিশনকেই বোঝায়। এককোষী জীবের ক্ষেত্রে বৃদ্ধি শুধুমাত্র ডিভিশনকেই বোঝায়, আর কাউকে বোঝায় না। কিন্তু বহুকোষী জীবের ক্ষেত্রে যদি একটা আমি, তুমি বা কোনো একটা উদ্ভিদ হয়, তাহলে কি হবে? বহুকোষী জীবের ক্ষেত্রে আমরা দেখি, সে ফর এক্সাম্পল আমি ধরলাম প্ল্যান্টস অর অ্যানিমালস, যাই হোক না কেন, মানে মাল্টি সেলুলার অর্গানিজম। বহুকোষী জীবের ক্ষেত্রে জেনারেলি সিঙ্গেল সেল থেকে তাদের জীবন স্টার্ট হয়। এই সিঙ্গেল সেল থেকে তাদের জীবন বা লাইফ স্টার্ট হয়। এই সিঙ্গেল সেলটাকে আমরা বলি জাইগোট। কি করে জাইগোট আসে না? দুটি মেল এবং ফিমেল গ্যামেটের, আমি এটা লিখেও দিই, একটি মেল গ্যামেট, একটি ফিমেল গ্যামেট সেক্সুয়াল রিপ্রোডাকশনে পরস্পর ফিউজ করে এই সিঙ্গেল সেল বা জাইগোটটি তৈরি করে। তাহলে সিঙ্গেল সেল এখানে ডিভিশন করবে, করে তৈরি করবে গ্রুপ অফ সেল, একটা কোষগুচ্ছ বা গ্রুপ অফ সেলস তৈরি করবে। একে আমরা বলতে পারি কোষগুচ্ছ। এই কোষগুচ্ছ বিভিন্নভাবে অ্যারেঞ্জড হয়ে, মানে সজ্জিত হয়ে তৈরি করবে একটি ডিফারেন্সিয়েটেড অর্গানিজম। ডিফারেন্সিয়েটেড গ্রুপ অফ সেলস। এই ডিফারেন্সিয়েটেড গ্রুপ অফ সেলের কাজ কি না? পার্টিকুলার সেল বা নির্দিষ্ট সেল বা নির্দিষ্ট, আমি বলতে পারি নির্দিষ্ট গ্রুপ অফ সেল, এরা রেসপন্সিবল থাকবে একটি পার্টিকুলার অর্গান ফর্মেশন। পার্টিকুলার অর্গান ফর্মেশনের জন্য। তাহলে এইরকম ভাবে পার্টিকুলার গ্রুপ অফ সেল যখন একটি পার্টিকুলার অর্গান ফর্মেশন করলো, তাহলে আমি কি পাবো না? এই অনেকগুলো অর্গানকে এক জায়গায় যোগ করে আমি একটি অর্গানিজম পাবো। এই যে অর্গানিজমটি পেলাম, এই অর্গানিজমটি কিন্তু কি অর্গানিজম না? এই অর্গানিজমটি কিন্তু প্রথমত ইনম্যাচিওর, তার কেবল অর্গান ফর্মেশন হয়েছে। এরপরে সে বিভিন্নভাবে ম্যাচিওরে পরিণত হবে। যে মুহূর্তে সে ম্যাচিওরে পরিণত হলো, তখনই কিন্তু আমি বললাম যে এর গ্রোথ কমপ্লিট হলো। প্ল্যান্টের ক্ষেত্রে এই জিনিসটা আমরা প্রতিনিয়তই দেখতে পাই। আমরা গাছের ডাল ভেঙে দিলাম, সেখান থেকে একটা নতুন ডাল এলো, বা একটা গাছ বড় হয়ে গেছে, তার নিচ থেকে একটা ছোট্ট ডাল বেরোলো, পাতা ঝরে গেল, সেখান থেকে নতুন পাতা বেরোলো, আমরা হামেশাই দেখতে পাই। কিন্তু অ্যানিমেলের ক্ষেত্রে, প্রাণীদের ক্ষেত্রে এই ইনম্যাচিওর স্টেজ থেকে ম্যাচিওর স্টেজ হওয়ার একটা পার্টিকুলার টাইম থাকে, যে টাইমের পরে তার গ্রোথ স্টপ হয়ে যায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উদ্ভিদের ক্ষেত্রে গ্রোথ হচ্ছে ইনডিফিনিট, আর অ্যানিমেলের ক্ষেত্রে এটা ফর সার্টেন পিরিয়ড। যে পিরিয়ডের পর অ্যানিমেলের আর গ্রোথ হবে না, কিন্তু প্ল্যান্টের ক্ষেত্রে এটা ইনডিফিনিট টাইমের জন্য আমরা গ্রোথ দেখি। যে কোনো পার্টে যে কোনো সময় গ্রোথ হতে পারে। একটা ফল হলো, ফলটা পড়ে গেল, সেখান থেকে আবার নতুন, আর কিছুদিন পর আমরা নতুন ফুল দেখলাম, তারপরে আমরা নতুন ফল দেখলাম। গাছের পাতা একটা সিজনে ঝরে গেল, তারপরে আমরা নতুন পাতা হতে দেখলাম। গাছের ডাল ভেঙে গেল বা ডাল শুকিয়ে গেল, সেখান থেকে আমরা নতুন ডাল তৈরি হতে দেখলাম। গাছ বৃদ্ধি পেয়ে গিয়ে বড় বৃক্ষ, মহিরুহ বৃক্ষে পরিণত হয়ে গেছে, তাও তার মধ্যে আমরা ছোট ছোট ডাল তৈরি হওয়া বা ছোট ছোট পাতা ইনিশিয়েট করা, ফল ইনিশিয়েট করা, ফ্লাওয়ার ইনিশিয়েট করা, এগুলো দেখতে পাচ্ছি। তার মানে প্রতিনিয়তই আমরা উদ্ভিদের মধ্যে এই বৃদ্ধির বিভিন্ন অংশগুলো দেখতে পাচ্ছি। তোমার বাড়িতে যে রোজ গাছ থাকে, ফুল গাছ থাকে, যে ফুল নিয়ে আমরা বিভিন্ন রকম পূজা অর্চনার কাজে লাগাই, বা ফুল ঝরে যায়, আমরা একটা ফুল ঝরে গেলে দেখি কিছুদিন পর আবার অন্য একটা জায়গা থেকে আরেকটা ফুল তৈরি হচ্ছে। তাহলে এটাও তো একটা বৃদ্ধির নিদর্শন মাত্র। তার মানে গাছটা প্রতিনিয়ত এই ধরনের বিভিন্ন ধরনের ডিভিশন বা এই ধরনের গ্রুপ অফ সেল থেকে অ্যারেঞ্জড হয়ে একটা পার্টিকুলার গ্রুপ অফ সেল তৈরি করবে। এই পার্টিকুলার গ্রুপ অফ সেল থেকে একটা অর্গান ফর্মেশন হবে, যেটাকে আমরা ফ্লাওয়ার বলছি, এটা কনস্ট্যান্ট হয়ে যাবে। কিন্তু আমি প্রাণীদের ক্ষেত্রে দেখি একটা নির্দিষ্ট বয়সের পর আর গ্রোথ হয় না। আমরা যেমন মানুষের ক্ষেত্রে বলি টিনেজ ক্রস করে গেলে আর তার গ্রোথ হয় না, সামগ্রিক গ্রোথ হয় না, বা
যেটাকে আমরা বলি অ্যাভারেজ গ্রোথ, যেটা বা সামগ্রিক বৃদ্ধিটা বন্ধ হয়ে গেল। আমি নখ কাটলাম, নখ বড় হলো, চুল কাটলাম, চুল বড় হলো, এটা অন্যরকম ব্যাপার। এগুলোকে আমরা অ্যাক্সেসরি গ্রোথ বা পারিপার্শ্বিক বৃদ্ধি বলি। আজকে আমি প্রচুর মোটা ছিলাম, কালকে আমি রোগা হয়ে গেলাম, এগুলোকে আমরা পারিপার্শ্বিক বৃদ্ধি বা অ্যাক্সেসরি গ্রোথ বলি। কিন্তু প্রাইমারি গ্রোথ বা প্রিন্সিপাল গ্রোথ বা মানে যেটাকে বলে প্রধান বৃদ্ধি, সেটা কিন্তু আমরা একটা নির্দিষ্ট সময়ের পর হতে দেখি না। তাহলে এইরকমভাবে আমরা একটা উদ্ভিদের বা প্রাণীর ক্ষেত্রে এইরকম ধরনের গ্রোথ দেখি, আবার এককোষী জীবের ক্ষেত্রে আমরা সেই রকমভাবে একটা থেকে দুটো গ্রোথ হতে দেখি। তাহলে পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে উদ্ভিদ এবং প্রাণী অর্থাৎ কিনা জীবিত বস্তুর ক্ষেত্রে যে বৃদ্ধিটা আমি দেখতে পাচ্ছি, এটা কিন্তু সবার ক্ষেত্রে ইউনিক নয়। তাহলে গ্রোথ ইজ নট অ্যান ইউনিক ফিচার। কারণ আমরা উদ্ভিদের ক্ষেত্রে এক রকমের গ্রোথ দেখতে পাচ্ছি, আমি প্রাণীর ক্ষেত্রে এক রকমের গ্রোথ দেখতে পাচ্ছি, আমি এককোষী ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এক রকমের গ্রোথ দেখতে পাচ্ছি। এই সবার ক্ষেত্রেই গ্রোথ হচ্ছে ডিভিশন। আবার মাউন্টেন বা পর্বত, এটাও কিন্তু একটা নির্দিষ্ট হাইটে গ্রো করছে, দ্যাট উইল অলসো গ্রো। তারপরে পর্বতেরও কিন্তু আমরা বৃদ্ধি হতে দেখি। এখানে বৃদ্ধি যেটা হয় সেটা হচ্ছে অ্যাকুমুলেশন করে, অর্থাৎ বিভিন্ন বালি পাথর এসে জড়ো হয়ে পর্বতের বৃদ্ধি ঘটাচ্ছে। আর এই যে গ্রোথ হচ্ছে, এটা হচ্ছে কোষ বিভাজন করে বা কোষের বিভাজন ঘটিয়ে। এখানে কতগুলি জড়বস্তুর মিলন ঘটিয়ে বা অ্যাকুমুলেশন ঘটিয়ে এখানে কোষের বিভাজন ঘটিয়ে। তাহলে পরে এই যে দুটি বস্তু আমি দেখতে পাই, এই দুটি বস্তুর ক্ষেত্রে প্রধান পার্থক্য কি? এই দুটি বস্তুর ক্ষেত্রে প্রধান পার্থক্য হচ্ছে এখানে এটা তার ইন্টারনাল ক্যারেক্টার, আর এটা হচ্ছে তার এক্সটার্নাল অ্যাকুমুলেটেড ক্যারেক্টার। জড়বস্তু বা নন লিভিং মেটেরিয়াল এদের মধ্যে আমি দেখতে পাচ্ছি এদেরও গ্রোথ হচ্ছে, আবার লিভিং মেটেরিয়াল এদেরও গ্রোথ হচ্ছে। তাহলে লিভিং এবং নন লিভিং মেটেরিয়াল তাহলে গ্রোথ আমি লিভিং এবং নন লিভিং দুটো মেটেরিয়ালের মধ্যেই দেখতে পাচ্ছি। এবং সব থেকে বড় কথা, তার থেকেও যেটা বড় বিষয় আমাদের কাছে আসে, সেটা হচ্ছে এই লিভিং অর্গানিজমদের মধ্যে গ্রোথটা কিন্তু ইউনিফর্ম নয়। মানে একই পদ্ধতিতে একইভাবে কিন্তু গ্রোথ হচ্ছে না। কেউ কোষ বিভাজনের মাধ্যমে গ্রোথ করছে, কেউ কোষ গুচ্ছ তৈরি করে তাকে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে গ্রোথ করছে, কোথাও বিভাজনের পরেই সেটা ম্যাচুরিটিতে পরিণত হচ্ছে, কোথাও বেশ কিছুদিন পর সেটা ম্যাচিওর হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি ইনফিনিট টাইম ধরে গ্রোথ হচ্ছে, মানে আজীবন গ্রোথ হয়ে যাবে যতদিন বাঁচবে। আবার কারোর ক্ষেত্রে দেখছি গ্রোথটা কিছুদিন প্রগ্রেসিভ হচ্ছে, মানে বৃদ্ধি পাচ্ছে, তারপরে সেটা রিট্রোগ্রেসিভ হচ্ছে, মানে অর্গ্যানগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। কোথাও দেখছি আমি গ্রোথটা নির্দিষ্ট সময় অবধি হচ্ছে, প্রগ্রেসিভ মানে একটা নির্দিষ্ট সময় অবধি গ্রোথ হবে। তাহলে যদি ইউনিক ফিচারই হবে, ইউনিক ফিচার মানে কি? একটা নিজস্ব বৈশিষ্ট্য, তো বিশেষ বৈশিষ্ট্য, সেটা তো সবার মধ্যে সমান হবে। বিশেষ, আমরা ভারতীয়, এটা আমাদের ভারতীয়দের একটা বিশেষ বৈশিষ্ট্য, কারণ আমরা প্রত্যেকেই ভারতীয়। কিন্তু এরকম তো ব্যাপার নয় যে আমি ভারতীয় তুমি হচ্ছে পাকিস্তানি, এরকম তো ব্যাপার নয়। তার মানে আমরা সবাই ভারতীয়। তাহলে এই যে একটা ইউনিক ফিচার, এটা আমার মধ্যেও যা হবে, আমার পাশের বাড়ির লোকের মধ্যেও তা হবে। আজকে সেটা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার লোকের মধ্যে তাই হবে, ভারতবর্ষের যে কোনো রাজ্যের লোকের ক্ষেত্রে একই। সবাই তার ন্যাশনালিটি বা জাতীয় নাগরিকত্বের দিক থেকে লিখবে যে সে ভারতীয়। তাহলে এটা হচ্ছে আমাদের ইউনিক ফিচার। তাহলে গ্রোথ যদি ইউনিক ফিচারই হবে, তাহলে সেটা প্রত্যেকটা লিভিং অর্গানিজমের মধ্যে বা প্রত্যেকটা জীবিত বস্তুর মধ্যে একই রকম পদ্ধতিতে হবে, একইভাবে হবে। কিন্তু সেটা তো আমি দেখতে পেলাম, হলো না। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমি দেখলাম দ্বিবিভাজন পদ্ধতিতে দুটো ব্যাকটেরিয়া তৈরি হলো,
আবার মানুষের ক্ষেত্রে দেখলাম জাইগোট থেকে কোষগুচ্ছ হয়ে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে একটা ইনম্যাচিওর বেবি হলো, সেখান থেকে আবার বৃদ্ধির মাধ্যমে ম্যাচিওর অর্গানিজম হলো, সেটা আবার সার্টেন টাইম অবধি বৃদ্ধি পেলো, তারপর তার বৃদ্ধিটা আটকে গেল। একটা উদ্ভিদের ক্ষেত্রে দেখলাম যতদিন সে বাঁচবে, অঙ্কুরিত হওয়ার পর থেকে ততদিন অবধি তার বৃদ্ধি হবে। তাহলে আমরা আবার এটাও দেখতে পেলাম যে মাউন্টেন, রিভার এরাও গ্রো করে, এদের গ্রোটা অ্যাকুমুলেটরি গ্রোথ, কিন্তু গ্রোথও করে। আমি যদি 1 ফুট মানে আমি যদি 4 ফুট থেকে 6 ফুট লম্বা হতে পারি, তাহলে একটা মাউন্টেনও তো 1 ইঞ্চি মানে 100 ফুট থেকে 200 ফুট হতে পারে। আলটিমেটলি তো সেটা গ্রো করছে, তাহলে সেটা আমি কি করে বলবো? একটা লোহাকে আমি গরম করে তাকে যখন পিটাচ্ছি সেটা লম্বা হয়ে যাচ্ছে, সেটাও তো একটা গ্রোথ হচ্ছে। তাহলে আমরা গ্রোথকে কখনোই ইউনিক ফিচার বলতে পারবো না। তার মানে আমরা বলছি গ্রোথ হচ্ছে একটা লিভিং অর্গানিজমের ফিচার, তার মানে এটা হচ্ছে ক্যারেক্টার অফ লিভিং অর্গানিজম, কিন্তু এটা ইউনিক ক্যারেক্টার নয় লিভিং অর্গানিজম। তার মানে ইউনিক ক্যারেক্টার হতে গেলে আমার একই রকম হতে হবে। এবার আমরা আসি দ্বিতীয় বৈশিষ্ট্যের ক্ষেত্রে, দেখা যাক দ্বিতীয় বৈশিষ্ট্যটা ইউনিক ফিচার হয়।